ভারতবর্ষ অর্থনৈতিক দিক থেকে চতুর্থ, এত শিক্ষাগত যোগ্যতার দিক থেকে এগিয়ে থেকেও অনেকেই আজ কর্মহীন। মানে খবরের কাগজ বা টিভি খুললেই দেখা যাচ্ছে যে কর্মস্থানে মেয়েরা নির্যাতিত হচ্ছে, বা তাদের সুরক্ষাটা আমরা কিভাবে দিতে পারবো? আমাদের দেশে মেয়েদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে, কিন্তু দরিদ্র ঘরের ছেলেদের জন্য কোনো সুযোগ সুবিধা পায় না কেন? আমাদের আত্মীয় স্বজন পাড়ার লোক বলেছিল যে কলেজে পাঠানো হবে না, ঠিক আছে এইচএস দিয়েছে, ঠিক আছে বাড়ির কোনো কাজ শেখাও বা বিয়ে দিয়ে দাও। নমস্কার, আমি নীলাঞ্জনা অধিকারী, বিদ্যারূপ ফাউন্ডেশনের একজন ডিরেক্টর। আজকে আমরা এই পডকাস্টে কিছু বিশেষ বিষয় নিয়ে আলোচনা করেছি, যেমন ধরুন শিক্ষা, অর্থ, স্বাস্থ্য, যে সমাজের বিভিন্ন রূপগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে। তো এই পডকাস্টটা একটু অন্যরকম আমরা করার চেষ্টা করেছি, যেখানে আমি কিন্তু প্রশ্নটা করছি না, করছে আগামী প্রজন্ম, যারা পড়াশোনা করছে, যারা কিছু বড় হয়ে কিছু হতে চায়, যারা স্বপ্ন দেখছে, তাদের ভাবনাগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তো এই পডকাস্টটা নর্মালি স্টুডেন্টদের জন্যে, তাদের মা বাবাদের জন্যে, কেউ শিক্ষা বা স্বাস্থ্য কেন্দ্রের সাথে যুক্ত সেরকম মানুষদের জন্যে দেখা খুবই প্রয়োজন। তো আমরা সমাজের দর্পণের এপিসোড 4 নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো এনজয় করুন, রিল্যাক্স করুন, আর চেষ্টা করবেন ভিডিওটা পুরোটা দেখার। তো চলুন শুরু করা যাক। তো আজকে যিনি ছাত্রছাত্রীদের প্রশ্নের মুখোমুখি হতে চলেছে, তিনি হলেন একটি বিশেষ ব্যক্তি। উনি লিলুয়া ডন বস্কের প্রাক্তন শিক্ষিকা ছিলেন, অ্যাডামাসের সিনিয়র কোঅর্ডিনেটর ছিলেন, আর উষা পাটিনে উনি একজন প্রিন্সিপালও ছিলেন। তো আর বেশি দেরি না করে ওনার সাথে পরিচয়টা করিয়েই ফেলি। উনি হচ্ছেন মিসেস মধুমিতা পাল। নমস্কার দিদি। নমস্কার। তো আজকে যেহেতু আমাদের পডকাস্টটা একটু অন্যরকম, তাই আমি আমাদের স্টুডেন্টদের বলে দেব যে এক এক করে তোমরা ম্যামকে যে সমস্ত প্রশ্ন তোমরা রেডি করেছো সামাজিক বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে, তোমরা ম্যামকে জিজ্ঞেস করতে পারো। ওকে ম্যাম, আমি সুমিতা জেনা। আমার কোয়েশ্চেন এটাই যে আমাদের ভারতবর্ষ অর্থনৈতিক দিক থেকে চতুর্থ, কিন্তু আমাদের ভারতবর্ষের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও এগিয়ে। এত শিক্ষাগত যোগ্যতার দিক থেকে এগিয়ে থেকেও অনেকেই আজ কর্মহীন। ম্যাম, দেখা যাচ্ছে অনেক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তাদের ডিগ্রি লাভ করার পরেও ছোটোখাটো যেরকম ডেলিভারি বয়ের কাজ করছে বা রেস্টুরেন্টে কাজ করছে। এগুলো কেন? আমাদের শিক্ষা ব্যবস্থায় কী এমন ত্রুটি বিচ্যুতি আছে, যে কী এমন কমতি পড়ে গেছে যে তারা আজ তাদের ডিগ্রি লাভ করা সত্ত্বেও কর্মহীন হয়ে পড়েছে? বেশ, আমি তোমার প্রশ্নটিকে দুভাগে ভাগ করব। প্রথম ভাগটা তুমি বললে যে আমাদের ভারতবর্ষ বিশ্বের ৪র্থতম উন্নত দেশ। এটা তোমরা নিশ্চয়ই জানো যে কিসের ভিত্তিতে আমরা এই কথাটা বলে থাকি, বা এই ক্লেমটা আমরা কি করে করছি। এটা আমরা বেসিক্যালি জিডিপির ওপরে বেস করে এই ক্লেমটা করা হয় যে ইন্ডিয়া এখন ইউএসএ, জার্মানি, চায়না, এই তিনটে দেশের পরেই ইন্ডিয়ার নাম আসছে। এবারে জিডিপি কথাটার অর্থ কি? জিডিপি মানে হচ্ছে তোমার গ্রস ডোমেস্টিক প্রোডাকশন। এই যে গ্রস ডোমেস্টিক প্রোডাকশন, এইটা কিন্তু আমাদের মানে অর্থনীতিকে নির্ধারণ করে না, যে কতটা সমভাবে বন্টন হচ্ছে আমাদের দেশে তোমার অর্থ বা তোমার সম্পত্তি, সেটা কিন্তু নির্ধারণ করে না। এটা কিসের উপরে বেস করে আমরা করি? এটা বলা হয় গ্রস ডোমেস্টিক প্রোডাকশন। তিনটে জিনিসের উপরে, মানে প্রোডাকশন, ইনভেস্টমেন্ট অ্যান্ড স্পেন্ডিং, এই তিনটের উপরে বেস করে জিডিপি হয়। এবার ধরো আমাদের দেশে তোমার গত অর্থবর্ষে ধরো 2 লক্ষ পপুলেশন ছিল, 2 lakhs,
এবারে তখন যে জিডিপিটা ছিল তার পরবর্তী বছরে যদি আমাদের পপুলেশন হঠাৎ করে 4 লাখে দাঁড়ায়, তো ন্যাচুরালি জিডিপিটা সেম থেকে যাবে, কিন্তু বন্টনটা অনেকটা কমে যাবে। বোঝাতে পারলাম? এইবারে আরেকটা জিনিসের উপর নির্ভর করে, ধরো অনেক সময় দেশের নানান রকম ন্যাশনাল ক্যালামিটিস হয়, ন্যাশনাল ক্যালামিটিস, ন্যাচারাল ক্যালামিটিস, যার ফলে আমাদের দেশে মানে ধরো এক্সপেন্ডিচারটা অনেকটা বেড়ে গেল, সেটাও কিন্তু জিডিপিতে কাউন্ট হবে, অথচ এটা অর্থনীতিকে নির্ধারণ করছে না। একদম। সুতরাং আমরা এই ৪র্থতম অর্থনৈতিকভাবে উন্নত দেশ বলেই যে ভারতবর্ষে 100% লিটারেসি আছে বা 100% এমপ্লয়মেন্ট হবে, এর কোনো কিন্তু কারণ নেই ভাবার, কারণ জিডিপির উপরে বেস করে আমরা এগুলোকে পাই না। এবার তোমার দ্বিতীয় প্রশ্ন, যে শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও কেন বেকারি, এত বেকারত্ব কেন? যে একটা ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করে বেরিয়েও সে ডেলিভারি বয়ের কাজ করছে বা রেস্টুরেন্টে কাজ করছে, কেন? প্রধানত দুটো কারণ হয়। একটা হচ্ছে তোমার আমাদের দেখতে হবে যে সেই ছেলেটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা আদৌ ডিগ্রি না ডিপ্লোমা, প্রথম কথা এটা। দ্বিতীয়ত সে কোন ইউনিভার্সিটি থেকে বা কোন কলেজের থেকে সেই ডিগ্রিটা প্রাপ্ত করেছে। অনেকজন তো আমরা দেখি যে টাকা পয়সা দিয়ে ডিগ্রি, একদম ক্যাপিটেশন ফি দিয়ে, আজকাল যেমনি ছত্রাকের মতন প্রচুর ইঞ্জিনিয়ারিং কলেজ গজিয়ে উঠেছে, যেখানে বাবা মায়েরা টাকা পয়সা দিয়ে ছেলে মেয়েকে ভর্তি করে, তাকে ক্যাপিটেশন ফি বলা হয়, এবং তাতে করে সে ডিগ্রি পাচ্ছে। অথচ সেই সমস্ত কলেজে কিন্তু কোনো প্লেসমেন্টের কোনো ব্যবস্থা থাকে না, কোনো ক্যাম্পাসিং হয় না। তার কারণ হচ্ছে এই কলেজের শিক্ষার মান অতটা উন্নত নয় যেখানে বড় বড় কোম্পানিরা তাদের এমপ্লয়িজ খুঁজতে আসবে, যার জন্য কোনো ক্যাম্পাসিংও হয় না, প্লেসমেন্টও হয় না। বিশেষ করে এই সমস্ত ছেলেরা যারা প্রাইভেট কলেজ থেকে পাশ করছে, এরা কিন্তু চাকরির সংস্থান করে উঠতে পারে না, এবং পরবর্তীকালে খুব স্বল্প আয়ের কোনো ছোটখাটো মানে ইন্ডাস্ট্রিতে হয়তো চাকরি পেলো, বা একেবারেই না পেলে তখন তারা কিন্তু চলে যায় এই সমস্ত অড জবসের দিকে। কেউ যাচ্ছে ডেলিভারি বয়ের কাজ করছে, এটা তুমি একদম ঠিকই বলেছো, অনেক জায়গায় আমরা দেখতে পাই এই জিনিসটা, এবং এটা সত্যি একটা ভাবনার বিষয় আমাদের। এর জন্য আমাদের দুটো করণীয় ব্যাপার আছে। একটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংটাই যে জীবনের সর্বোত্তম একটা ডিগ্রি তা নয়, এটা বাবা মাকে বোঝানো, যে একটা ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গেলেই যে সে বিশাল কিছু পেয়ে গেল তা নয়, সে সাধারণ স্তরে পড়াশোনা করেও কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছতে পারে, তার যদি সেই মানটা থাকে। হ্যাঁ, ক্যাপাবিলিটির উপরে কিন্তু ডিপেন্ড করে এই জায়গাটা। এই কারণেই হয় এই দুটো জিনিস। এই তোমাদের, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো ম্যাম নিশ্চয়ই পুরো ক্লিয়ারলি বুঝাতে পেরেছে তোমাকে তোমার সমস্যার ব্যাপারটা। ওকে, তো নেক্সট কে আছে প্রশ্ন করবে? ম্যাম, আমার নাম স্নেহা দাস। আমার এটাই কোয়েশ্চেন যে বর্তমানে এত আয় ব্যয় যে সমস্যা বেড়েই চলেছে অর্থনৈতিক দিক থেকে, কিন্তু এর পাশাপাশি যে এত জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু শ্রমিকদের যে হারে কাজ করছে তাদের মূল্য একটা দাম সেটা ওরা পাচ্ছে না, ওদের বাড়ছে না, মাইনে বাড়ছে না, যেটাকে স্যালারি তুমি বলার চেষ্টা করছো, মানে রোজগারটা বাড়ছে না কেন এত, যেহেতু জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। দেখো, প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সাহিত্যের মানুষ, আমার সমাজ সম্বন্ধে চিন্তা ভাবনা নিশ্চয়ই আছে, যার কারণে কিছু কিছু জায়গায় আমি ভাবি, যার ফলে আজকে আমি তোমাদের সঙ্গে যোগদান করেছি। তবে আমি সঠিক একদম ইকোনমিস্ট হিসেবে তোমাকে সবটা বলতে পারবো না, কিন্তু এখানেও আবার সেই জিডিপির প্রশ্নটা আসছে। এবারে একটা দেশের ধরো যদি জিডিপি খুব বেশি বেড়ে যায়, সেখানে স্বাভাবিকভাবেই মুদ্রাস্ফীতি হবে এবং তার স্টক মার্কেটে তার একটা এফেক্ট পড়ে, স্টকের দাম কমে যায় এবং স্টক মার্কেট ক্র্যাশ করার একটা টেন্ডেন্সি থাকে। এবার জিডিপি বেড়ে গেলেই শুধু যে দেশ উন্নতি লাভ করছে তা কিন্তু না। হ্যাঁ, এই যে মুদ্রাস্ফীতি, এর পেছনে এই জিডিপির কারণটাও কিন্তু একটা আছে। আর এছাড়া ধরো মুদ্রাস্ফীতি আমাদের ইন্টারন্যাশনাল অনেক কারণের উপরেও ডিপেন্ড করে, মানে কিছু কিছু জায়গায় যেমনি ধরো আমাদের লোন নিতে হয়, বা আমরা সবটাই আমাদের দেশের মধ্যে আমরা উৎপাদন করতে পারি না, বাইরের থেকে আমাদের যে ইম্পোর্ট করতে হয় সেটার যে ডিউটি আমাদের দিতে হয়, তার ফলে অনেক কিছু দাম বেড়ে যায়। যেমনি তোমাকে একটা সাধারণ উদাহরণ দিয়ে বলি, পেট্রোল বা ডিজেল বা এই যে ফিউয়েলস যেগুলো আমরা কিনি, এর দাম উত্তরোত্তর বাড়ছে কেন?
তার কারণ হচ্ছে আমরা সারচার্জ যেটা দিচ্ছি বা পেট্রোল যেখান থেকে আনাচ্ছি তারা যদি দাম বাড়িয়ে দেয় এবং আমাদের ইম্পোর্ট ডিউটিটা যদি বেশি পড়ে তো স্বাভাবিকভাবেই সেটা সাধারণ মানুষের উপর এসে পড়ে। আর দ্বিতীয়ত হচ্ছে তুমি বললে যে শ্রমিক শ্রেণীর যারা তাদের টাকা পয়সা বৃদ্ধি হচ্ছে না, এটা ধরো বেসরকারি ক্ষেত্রে আমি বলতে পারি যে কিছুটা হলেও ঠিক। বেসরকারি সংস্থাগুলোতে শ্রমিকের মাইনে ঠিক মতন দেওয়া হয় না, তবে সরকারি সংস্থায় যেখানে শ্রমিকরা কাজ করে সেখানে কিন্তু তাদের বেতন একদম বাঁধা ধরা আছে, সেক্ষেত্রে কিন্তু কম হয় না, তাদের বছরে বছরে ইনক্রিমেন্টও হয়, তাদের যেটুকু বেতন পাওয়ার তাদের যোগ্যতা অনুযায়ী তারা সেই বেতনটা পেয়ে থাকে। তো মুদ্রাস্ফীতি শুধু আমাদের দেশেই নয়, স্তরে সব পুরো বিশ্ব জুড়েই মুদ্রাস্ফীতি এখন এই নানান কারণের ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়, যাতে মূল্য বৃদ্ধি হয় এবং ক্রয় ক্ষমতা মানুষের কমে যায়। কিন্তু আমি এখানে একটা জিনিস অ্যাড করব, আমরা অনেক সময় দেখি যে যারা কেপেবল আছে তাদের মানে সেই স্যালারিটা, এক্সপেক্টেড স্যালারিটা ওদের সেটা দেওয়া হয় না। প্রাইভেটের ক্ষেত্রে এখন তো সরকারি চাকরি পাওয়াই যায় না, তো সবাই প্রাইভেটেই অ্যাপ্লাই করে, প্রাইভেটটাই একটা স্বপ্ন ভাবে যে না আমি এখানে একটা চাকরি পাবো, কিন্তু বেশিরভাগ অল এমএনসি কোম্পানিজ, তো সেখানেও দেখা যায় যে সেই স্যালারি, এক্সপেক্টেড স্যালারি ওদের দেওয়া হচ্ছে না। এটা তো এক ধরনের এক্সপ্লয়টেশন, হ্যাঁ বলা যেতেই পারে। এমএনসি গুলো সবসময় চেষ্টা করে নিজেদের মুনাফা বাড়ানোর, তাদের নিজের প্রফিটেবিলিটিটা বজায় রেখে তবে তারা স্যালারির কথা ভাবে। দ্বিতীয়ত আরো একটা আছে যে এমএনসি গুলো সবসময় একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে যায়, তাদেরকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা কম্পিটিশনের ভিতর দিয়ে যেতে হয়। তো ন্যাচারালি এমপ্লয়িজ যারা থাকে, যারা কাজ করছে, তাদের প্রতিনিয়ত আপগ্রেডেশন দরকার। একটা ধরো ইঞ্জিনিয়ারের কথাই আমি বলি, যদি একটা ইঞ্জিনিয়ারিং পাশ করে সে একটা ফার্মে যখন ঢুকলো, সে একটা পোস্টে ঢুকলো, একটা স্যালারি নিয়ে ঢুকলো, তারপরে সে তার বিদ্যাটাকে আর বাড়ালো না, মানে তার যে ফিল্ড অফ এক্সপার্টিস সেটাকে আরো বাড়ানোর চেষ্টা করলো না বা এনহান্স করলো না, তার ফলে হয় কি ওর স্যালারি ওখানেই থেমে গেল। যারাই মানে এখানে আপগ্রেড করে নিজেদেরকে, বা যেরকম যেমন এখন তুমি জানো যে এআই এর যুগ এসছে, যে কোনো ফিল্ডে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিরাট বড় একটা ভূমিকা পালন করছে। তো ইঞ্জিনিয়াররা যদি এই সম্বন্ধে কোনো সম্যক ধারণা না রাখে, তাহলে এমএনসি গুলো তাদের ডিপ্রাইভ করতে বাধ্য, মানে করবেই। মানে এখন এআই সমস্ত মানে ইঞ্জিনিয়ারদের জানা উচিত। একদম শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স বলে না, এআই আমাদের সাধারণ মানুষের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মানুষকে, ছাত্ররা তোমরা যারা বসে আছো, তাদেরও কিন্তু এআই সম্বন্ধে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে একটা পুরো মানে একটা পরিচ্ছন্ন একটা ধারণা হওয়া উচিত, যে কিভাবে এটা তোমাদেরকেও নানানভাবে তোমাদের প্রজেক্ট ওয়ার্কে বা তোমাদের নিজেদের পড়াশোনার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তোমরা কিভাবে কাজে লাগাতে পারো। এটা সবার একটা আপগ্রেডেশন দরকার আমাদের, মানে কাজ, বয়স, সবকিছু নির্বিশেষে প্রত্যেকের প্রয়োজন এটা। একদম ক্লিয়ার। নেক্সট কে প্রশ্ন করবে? হ্যাঁ, আমি রনি সর্দার। আমি বলছি, এখন মানে খবরের কাগজ বা টিভি খুললেই দেখা যাচ্ছে যে কর্মস্থানে মেয়েরা নির্যাতিত হচ্ছে, বা তাদের সুরক্ষাটা আমরা কিভাবে দিতে পারবো? আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছো রনি। সত্যি এখনো অবধি আমরা এতটা এগিয়ে গেছি, আমরা নিজেদেরকে এত ইন্টেলিজেন্ট ভাবি বা আমরা এত প্রোগ্রেসিভ ভাবি নিজেদেরকে, অথচ মেয়েদেরকে এখনো আমরা সেই প্রাপ্য সম্মানটুকু দিতে পারি না। এবং কর্মক্ষেত্রে প্রায়শই দেখা যায় যে একটা ছেলের, একজন পুরুষের বা একজন মহিলার স্যালারির একটা ডিসক্রিমিনেশন থাকে এবং পোস্ট ডিসক্রিমিনেশন থাকে। এই জায়গাটা কিন্তু আজ অবধি আছে আমাদের সমাজে। এটার জন্য মানে সবচেয়ে বড় যেটা প্রয়োজন হচ্ছে আমাদের নিজেদের ভিউ পয়েন্টটাকে খুলে দিতে হবে, আমাদের ভেতরের যে মিননেস সেটাকে ওপেন আপ করে দিয়ে আমাদের ব্রড মাইন্ডেড হতে হবে। আমাদের কোনো মানে জেন্ডার ডিসক্রিমিনেশন না করে, মানে সে একটা পুরুষ না একটা মহিলা এটা না ভেবে তার স্কিল সেটের ওপর যদি আমরা ফোকাস করতে পারি, যে সে কতটা যোগ্য, তার যোগ্যতা অনুযায়ী যদি তাকে দিই তাহলে কাজটা, তাহলে কিন্তু এই ডিসক্রিমিনেশনটা আর এক্সিস্ট করবে না। এবং যতদিন এই ডিসক্রিমিনেশন থাকবে ততদিন, আর থাকবে কতদিন, যতদিন পুরুষরা নিজেদেরকে মানে সুপিরিয়র মনে করবে। এবং এই মনে করাটার পেছনেও কিন্তু আমাদের ভিউ পয়েন্ট, আমাদের মানে ওয়ে অফ থিঙ্কিং আর কি, এটা এর উপরে ডিপেন্ড করে। তো যতদিন আমরা এই পুরুষ শাসিত হয়ে থাকবো,
ততদিন কিন্তু মহিলারা শোষিত হবে সব জায়গাতে, সেটা শুধু কর্মক্ষেত্রে না, সে পরিবারগতভাবেও সামাজিকভাবে নানান জায়গায় শোষিত হবে। আমাদের নিজেদের মানসিকতাটাকে আরো উন্নত করতে হবে, আমাদের নিজেদের চিন্তাধারাটাকে আরো উন্নত করতে হবে, এবং আমাদের শুধু পুরুষ বা মহিলা এইভাবে না ডিসক্রিমিনেট করে একটা মানুষকে শুধু মানুষ হিসেবে দেখতে হবে, তার কি স্কিল, তার কি যোগ্যতা, সেই অনুযায়ী তাকে আমাদের কর্মসংস্থান করতে হবে, দিতে হবে। তাহলে দেখবে এই জিনিসটা বন্ধ হতে পারে। রনি, আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তো আমাদের নেক্সট কে প্রশ্ন করবে? ম্যাম, আমার মধুশ্রী মাইতি। আমার কোয়েশ্চেন হচ্ছে, যে সমস্ত মানুষ পথবাসী অথচ তাদের কাজ করার ক্ষমতা আছে, তাদের কর্মস্থান নেই কেন? কোন সিস্টেমের কারণে এরকম অবস্থার? দেখো, পথবাসী বলতে আমরা মানে দুরকম ভাবতে পারি। কিছু আছে যাদেরকে আমরা ভেগ্রেন্ট বলি বা ট্রাম্প বলি, বা যারা পরিবার থেকে বিতাড়িত, সে বয়স্ক মানুষ হতে পারে বা সে কোনো রকম বিকলাঙ্গ হতে পারে, বা তার কোনো মানে শারীরিক অসুস্থতা থাকতে পারে, যার জন্যে তাকে পরিবারের লোকেরা পরিত্যাগ করেছে, তাদের আর উপায় থাকে না বলে তারা পথবাসী হয়। এবারে এদের কাছে স্কিল সেট হয়তো আছে, এদের কাছে হয়তো যোগ্যতা আছে, কিন্তু আমাদের সেই অবকাঠামোটা নেই যেখানে আমরা কিন্তু তাদের কর্মসংস্থান দিতে পারি কোনো রকম। আমরা ধরো যদি তোমাদের মতন ছেলে মেয়েরাই, তোমরা যদি একটা কমিউনিটি ডেভেলপ করো যেখানে এই সমস্ত পথবাসীদের আমরা জড়ো করে তাদের সার্বিক উন্নতির কথা বলতে পারি, বা তাদের ভিক্ষাবৃত্তির থেকে আমরা যদি তাদের নিবৃত্ত করতে পারি, এই ভিক্ষাবৃত্তিটাও কিন্তু পথবাসীদের একটা অন্যতম জীবিকা উপার্জনের উপায়। এবারে ভিক্ষা কেন করে ওরা? একটা হচ্ছে অলসতা, সর্বপ্রথম কারণ হচ্ছে অলসতা, সে কাজ করবে না। দ্বিতীয়ত হচ্ছে সে কর্ম পাচ্ছে না, তার যোগ্যতা অনুযায়ী তাকে কেউ দিচ্ছে না কাজ। তৃতীয়ত হচ্ছে যে দেখো, আমরা এটা জানি অথচ অনেক সময় আমরা মাথায় আসে না আমাদের, এই পথবাসীরা, এই ভিখারিরা কিন্তু একটা মাফিয়া চক্রের আক্রান্ত হয়, যেটা বিশেষ করে শহরগুলোতে কাজ করে, এবং এরা কিন্তু বাধ্যতামূলকভাবে পথে থাকে, নানান রকম ভাবে ভিক্ষাবৃত্তি করে সেই টাকাটা নিয়ে সেই মাফিয়া চক্রকে দেয়। এবং আরেকটা কারণ হচ্ছে যে ওদের মানে কোনো যোগ্যতা নেই, স্কিল সেট নেই, বা বিকলাঙ্গ, হাত পা নেই, তো তাদের কাছে আর কিছু করার নেই বলে তারা ভিক্ষাবৃত্তি করে বা পথের ধারে পড়ে থাকে। না, এদেরকে সবচেয়ে প্রথমে যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে এদের মানসিকভাবে একটা নির্ভরতা দেওয়া, যে একটা অভয় দেওয়া, যে আমরা তোমাদের পাশে আছি, তোমাদের প্রবলেমটা আমাদের সাথে শেয়ার করো, তোমরা পথে পড়ে আছো, আমরা তোমাদের হাত ধরতে এসেছি। তারা কিন্তু সহজে তোমাদের বিশ্বাস করবে না, তারা কিন্তু এড়িয়ে যাবে। কিন্তু যদি তোমরা সমবেতভাবে একটা কমিউনিটি তৈরি করে, একটা সোশ্যাল কমিউনিটি ধরো তৈরি করে, তোমরা যদি তাদের পাশে গিয়ে দাঁড়াও এবং তাদেরকে এই অভয় দিতে পারো যে তোমাদের জন্য আমরা কর্মের ব্যবস্থা করব। ধরো ছোটখাটো যারা ছোট্ট ব্যবসায়ী, তাদেরকে বলা হলো যে এই সমস্ত পথবাসীদের আপনারা কিছু কিছু কর্মসংস্থান দিন, আপনাদের মুটে মজুরের কাজই দিন, মানে আপনাদের মাল, ধরো মুদিখানার দোকান, সেখান থেকে কারোর বাড়িতে মাসকাবাড়ি বাজার যাবে, তার হাত দিয়ে পাঠিয়ে দেওয়া হলো। এ কেন দেবে? তখন এই ব্যবসায়ী বলবে কেন দেবো, কিসের জন্য দেবো, ওকে আমি চিনি না জানি না, একটা পথবাসীকে কেন দেবো? সেখানে কিন্তু ওই ব্যবসায়ীদের আমাদের একটা প্রলোভন দেখাতে হবে যে আপনি যদি এদেরকে কর্মসংস্থান দেন, আপনার ট্যাক্স বেনিফিট পাবেন। এটা সরকারের সাথে কিন্তু আমাদের একটা মানে টাই আপ করে নিতে হবে, বা সরকার, এনজিও সবাই মিলে বা এই সামাজিক সংগঠনগুলো মিলে আমরা যদি এই ধরনের কোনো ব্যবস্থা করতে পারি কর্মসংস্থানের, বা স্বল্প পুঁজি ব্যবসায়ীদের দিয়ে এদেরকে কর্মসংস্থান করাতে পারি, তাদেরকে কোনো একটা প্রলোভন দিয়ে ব্যবসায়ীদের, যে আপনারা ওদের কাজ দিলে আপনারা এটার থেকে এই বেনিফিটটা পাবেন, তাহলেই কিন্তু তারা কাজ পেতে পারে। দ্বিতীয়ত, এই যে পথবাসী, এরা যাবে কোথায়? এদের কোনো থাকার জায়গা নেই, তো সেখানেও কিন্তু আমরা এনজিওদের দিকেই তাকিয়ে থাকি। সেই সমস্ত এনজিও যারা এইসব পথবাসীদের পাশে এসে দাঁড়ায়, তোমরা যেমন বিদ্যারূপ ফাউন্ডেশনে এসেছো, তোমরা দেখছো যে এরা হাত ধরতে চায় সবার, তো সেই রকম ভাবে তোমরাও ভবিষ্যতে যদি সেইভাবে তাদের জন্য কোনো পরিকল্পনা নিয়ে আসতে বাধ্য করতে পারো সরকারের সাথে একটা গাঁটবন্ধন করে, এনজিও এবং সরকার হাতে হাত মিলিয়ে, তাহলে কিন্তু এই পথবাসীদেরকে আমরা রিহ্যাবিলিটেট করাতে পারি, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারি।
এরকম অনেক এনজিও আছে যেটা করে করে, মানে অনেকেই করে। যারা পথবাসীদের নিয়ে তোমরা হয়তো দেখেওছ, যারা পথবাসীদের নিয়ে যারা এমনি রাস্তায় পড়ে থাকে নোংরা অবস্থায় যেখানে সেখানে পড়ে আছে, তাদেরকে পরিষ্কার করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন মানে কাপড় জামা টামা দিয়ে একদম গুছিয়ে তাদের হয়তো রিহ্যাবিলিটেশনে সেন্টারে দিয়ে এলো। তো এরকম আমরা বিদ্যারূপ ফাউন্ডেশন করার চেষ্টা করি, কিন্তু সব সময় হয়ে ওঠে না। কারণ কি এরা না খুব কনজারভেটিভ হয়, কারণ কি এদের ট্রাস্টটা গেইন করা মেন ব্যাপার। ওদের ট্রাস্ট যখন আমরা গেইন করি তখন সেটা করাটা সুবিধা হয়, না হলে কখনো এরা বিশ্বাস করবে কেন? এদের হয়তো মাথায় ঢুকতেই পারে না আমাদের হয়তো কোথাও বেচে দিল আমাদের, কারণ কি এইসব মাথায় এখনকার যুগে চলে। কেউ দুবাইতে টাকার লোভ দেখিয়ে, পয়সা পাওয়ার লোভ দেখিয়ে, চাকরি পাওয়ার লোভ দেখিয়ে সব মেয়েদেরকে ছেলেদেরকে বিক্রি করে আসছে। তো এরাও তো সেরকম, মানে এরা হয়তো সেই অবস্থায় নেই, কিন্তু এদের সাথেও অনেক কিছু হয় যেগুলো আমাদের সামনে হয়তো ক্লিয়ার না। এদের সাথে অ্যাকচুয়ালি হয়, এদের সাথে বেশি হয়। কারণ কি এরা পথবাসী, আমরা চার দেওয়ালের মাঝখানে শুধু থাকি তাই বলে। না, হ্যাঁ শুধু তাই না, এই যে ভেগ্রান্ট হাউসগুলো রয়েছে যেখানে এই সমস্ত পথবাসীদের তুলে নিয়ে গিয়ে রাখা হয়, সেখানেও নানান রকম অন্যায় অবিচার এদের সাথে হয়, নানান রকমের। বিশেষ করে যদি মেয়ে হয় তাদের সাথে নানান রকম অবিচার অন্যায় এখানে হয়। তো ওদেরকে সবার আগে আমাদের অভয় দিতে হবে, ওদেরকে এমন ভাবে বলতে হবে যে তোমাদের জীবনের উপরে কোনো রকম কোনো বিপদ নেমে আসবে না, আমাদের হাতটা যদি তোমরা ধরো, নির্ভয়ে ধরতে পারো, তাহলে আমরা তোমাদের একটা সেফ জায়গায়, ভালো জায়গায় পৌঁছে দিতে পারি। তো সেই যে সংগঠন, সেগুলো কারা করবে? তোমরা দেশের ভবিষ্যৎ, তোমাদের হাতেই কিন্তু অনেকটা নির্ভর করছে তোমরা কতদূর এগিয়ে আসতে পারো, তোমরা কিভাবে তাদের দিকে হাত বাড়াবে তার উপরে। একদম। তো তুমি নিশ্চয়ই উত্তর পেয়ে গেছো। তো নেক্সট কে আছে প্রশ্ন করবে? ম্যাম আমি নুরনাহার ম্যাম বলছি যে আমাদের দেশে মেয়েদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে, কিন্তু দরিদ্র ঘরের ছেলেদের জন্য কোনো সুযোগ সুবিধা পায় না কেন? মানে ওরা কোনো সুযোগ সুবিধা পায় না, ছেলেরা। মানে মেয়েদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু দরিদ্র ঘরের বিশেষ করে তারা কোনো সুযোগ সুবিধা পায় না কেন, সেটাই। আচ্ছা, এটা একদম ঠিক বলেছো। আমাদের মানে সৌভাগ্যবশত মেয়েদের জন্য নানান রকম সরকার চিন্তা ভাবনা করে এবং নানান সুযোগ সুবিধা সে শিক্ষা প্রতিষ্ঠানেই বলো বা পারিবারিক জীবনে বলো, নানানভাবে সরকার নানান রকমের অনুদান দিয়ে থাকে মেয়েদেরকে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে আমরা দেখি এটা একটা মানে সরকারেরই আমি বলবো যে একচোখামিও বলা যেতে পারে যে ছেলেদের ক্ষেত্রে এটা দেওয়া হয় না, হয়তো এটা ভেবে যে মেয়েদের মানে মেয়েরা যে শারীরিকভাবে অতটা সক্ষম নয় সেই জন্য তাদের সাহায্য করা। আর দ্বিতীয়ত আমাদের সমাজে মেয়েদেরকে চট করে উঠতে দেওয়া হয় না, সেই কারণে এই সমস্ত প্রলোভন দেখিয়ে যদি পরিবারের থেকে মেয়েগুলোকে বার করে নিয়ে এসে তাদের শিক্ষিত করে দেওয়া যায়, এই একটা চিন্তা ভাবনা নিয়েই সরকার কিন্তু এই অনুদানগুলো মেয়েদেরকেই বেশি করে দেয়। তবে এটা ঠিক যে দরিদ্র ঘরের ছেলেরা যারা হয়তো যাদের মাথায় খুব বুদ্ধি আছে, তারা পড়াশুনো করতে চায় অথচ সুযোগ সুবিধার অভাবে করতে পারে না, তাদের প্রতিও কিন্তু সরকারের সমান মনোযোগ দেওয়া উচিত, সমানভাবেই তাদেরকে অনুদান দেওয়া উচিত। এটা ঠিক। কারণ কি অনেক এরকম ছেলেরা আছে যারা হয়তো ফ্যান্টাস্টিক পড়াশোনায়, কিন্তু তারা সুযোগ পায় না, তারা অর্থের অভাবে হয়তো পড়াশোনা চালিয়ে যেতে পারে না, ওদের মা বাবারা চালাতে পারে না। কারণ কি এখন যেরকম দিনকে দিন আমাদের সব কিছুরই দাম বাড়ছে, শিক্ষাক্ষেত্রেও আমরা এই সমস্ত জিনিস দেখতে পাই যে অনেক বাচ্চারাই হয়তো খুব ভালো পড়াশোনা করে, কিন্তু অথচ ওরা হাফওয়ে থ্রু পড়াশোনা ছেড়ে দিচ্ছে জাস্ট অর্থের অভাবে। কিছুটা তো দেখো মানে মানুষ মানে বাবা মায়েরও একটুখানি জানার প্রয়োজন আছে, অজ্ঞানতার কারণেও হয়। ধরো একটি ছেলে, দরিদ্র পরিবারের ছেলে, সে পড়াশুনো করতে চায়, তার বাবা মা হয়তো জানেনও না যে সরকার থেকে আদৌ কোনো অনুদান দেওয়া হচ্ছে কি হচ্ছে না, তারা নিজেদের রাইটস সম্বন্ধেও কিন্তু কিছু জানে না। তো আমাদের কিন্তু এই যে সর্বশিক্ষা অভিযান মানে শুধু যে বাচ্চাদের উপরে কেন্দ্রীভূত হয়ে থাকবে তা নয়, বয়স্ক মানুষদেরও কিন্তু মানে অবগত
করাতে হবে যে তাদের ছেলেমেয়েরা এই সমস্ত সরকারি সাহায্য পেতে পারে, এটা তাদের অধিকারের মধ্যে আসে। তো সেই জ্ঞানটা, সেই ধারণাটাও বাবা মায়েদের মধ্যেও ক্লিয়ার হওয়া দরকার। এটা একেবারে সর্বতরূপে সত্য নয় যে দরিদ্র ঘরের ছেলেদেরকে কিছুই দেওয়া হয় না। নানান রকম স্কলারশিপ দেওয়া হয় বা তোমার ব্যাংক লোনসও দেওয়া হয়, যেটা মানে ছেলেরা পড়াশুনো করে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে তারপরে তারা ফেরত দিতে পারে, এডুকেশন লোন। তো সেই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু সরকার দেয়, একেবারে যে দেয় না তা না। তবে হ্যাঁ, অনুদান বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি মেয়েদেরকে দেওয়া হয়ে থাকে। বাড়ির কিছু মানে মা বাবাদের না অজানা কিছু কারণে তাই জন্য ছেলেরা অনেক কিছু পায় না। তো সেটাই ম্যাম বললেন যে একটু সতর্ক থাকা মা বাবাদেরও দরকার আছে, যে কোথায় কি পাওয়া যায়, কোথায় মানে গেলে আমার ছেলেটা পড়তে পারবে, সেই সমস্ত ব্যাপারগুলো যদি ওনারাও জেনে থাকেন তো একটু সুবিধা ওদেরও হয়। তো নেক্সট প্রশ্ন কে করবে? ম্যাম আমি আইসিনা শেখ। আমি শিক্ষা সম্বন্ধে আমার জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। যেরকম আমি আমাদের একটা গ্রাম আছে, ওখানে আমি 300টা পরিবার থাকে। তো বেসিক্যালি মানে এইচএসে 2024 21 জন এক্সাম দিয়েছিল। আচ্ছা। তো তার মধ্যে থেকে 3 জন পাস করেছিল, তো তার মধ্যে থেকে আমি একজন। তো এইচএস পাস করেছি, পাস করার পর কলেজে ভর্তি হবো। এইচএসের দেওয়ার পরেই মনে হচ্ছিল যে কলেজে ভর্তি হবো, কোন কলেজে ভর্তি হবো, কী সাবজেক্ট নেবো, এটা চুজ আছে। কিন্তু আমাদের ওখানে কলেজে মানে মেয়েদের একটা না কলেজে পাঠানো হবে না। আমাদের আত্মীয় স্বজন পাড়ার লোক বলেছিল যে কলেজে পাঠানো হবে না, যে ঠিক আছে এইচএস দিয়েছে, ঠিক আছে বাড়ির কোনো কাজ শেখাও বা বিয়ে দিয়ে দাও। আমি তখন আন্ডার 18 ছিলাম, তো বিয়েটা দেবে না। কিন্তু আমার মা বাবা আমাকে বলেছিল না, আমার মেয়ে পড়াশোনা করুক, কষ্ট করে হলেও তাদেরকে উপেক্ষা করে আমার মা বাবা আমাকে কলেজে ভর্তি করেছে। আমি এখন ফার্স্ট সেমিস্টারে পড়ছি কলেজে। তো আমার কোশ্চেন হচ্ছে, যে সমস্ত মা বাবারা এইচএস হয়ে গেলে কলেজে পাঠাতে চায় না বা মাধ্যমিকের পর 11-12 স্কুলে আর ভর্তি করতে চায় না, বিয়ে দিতে চায় বা মানে সংসারে নানান কাজে ঢুকিয়ে দিতে চায়, তো সরকার যেহেতু 18 বছর করে দিয়েছে, পুলিশ আসছে বিয়ে দিয়ে, ওটা 2-3 জনের সঙ্গে হয়েওছে যে 18 হয়নি বিয়ে দিচ্ছে, হোমে পাঠিয়ে দিয়েছেন। তারপর ঠিক আছে 18 যতদিন না পাঠিয়ে দিয়েছে বলতে মানে পুলিশ এসে হোমে পাঠিয়ে দিয়েছে, বিয়ে দিচ্ছিল, বিয়ে থেকে দিচ্ছিল বলে হোমে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, এরকম একটা। তো এখন ভয় করে তো 18টা হোক তারপরে বিয়ে দিয়ে দেবো, পড়াশোনাটা না। তো কলেজে পাঠাতে চাইছে না কেন? এটা কি খামতি রয়েছে মা বাবাদের বা সরকারের থেকেও? খুব ভালো প্রশ্ন আইসিনা তোমার। তুমি মানে একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছো আজকের দিনে। একটা ব্যাপার আমি বলতে চাই এখানে, যে আমরা প্রচুর দিকে নানান রকমভাবে উন্নতি করেছি, কিন্তু মানসিকতা আমাদের কতটা উন্নত হয়েছে সেই ব্যাপারে একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন আজও থেকে যায়। কারণ আজও কিন্তু মেয়েদেরকে, মহিলাদেরকে শুধু অন্দরমহলে বন্দি করে রাখার একটা প্রবণতা। এটা দুটো কারণে হয়, একটা অর্থনৈতিক, একটা সামাজিক কারণে। এটা ভেবে নেওয়া হয় যে মেয়েদের প্রাথমিক কাজ হচ্ছে সংসার ধর্ম এবং সন্তান লালন করা, এবং তারা গৃহকর্ম করবে, এই হচ্ছে মেয়েদের কাজ। সেই কারণে মেয়েদের বেশি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না, সামান্য হিসেবটুকু জানলেই চলে যায়। হ্যাঁ হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে এই চিন্তাটা করাটা যে কতখানি বাতুলতা, কতটা ভুল, তোমরাও বুঝতে পারছো। আজকে তোমরা যেহেতু শিক্ষা গ্রহণ করছো, তোমরা বুঝতে পারছো। এটা বাবা মায়েদের মানসিকতার পরিবর্তন আমাদের আনতে হবে। তাদেরকে আরো বড় করে পৃথিবীটাকে দেখাতে হবে, সমাজটাকে দেখাতে হবে, এবং সামাজিক পারিপার্শ্বিক চাপের ফলে তারা যেভাবে মেয়েদেরকে, নিজেদের সন্তানদেরকে, মেয়েদেরকে বঞ্চিত করতে চায় পড়াশোনার থেকে, সেটার থেকে তাদেরকে বের করে আনতে হবে। আচ্ছা, বাবা মায়েরা মেয়েদেরকে, তোমরা এই কথাটা নিশ্চয়ই বারবার শুনে থাকবে, কন্যা দায়গ্রস্ত পিতা। মানে আজ অব্দি কিন্তু কন্যা বাবা মায়ের একটা দায়, যতদিন না তার বিয়ে করানো হচ্ছে, বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, একটা সুপাত্রে বিয়ে দিয়ে দেওয়া হলে দায়মুক্ত হলো বাবা মা। তো কিছুটা তো সেই কারণে হলেও বাবা মা চায় না যে ছেলে মেয়েরা বিশেষ করে কলেজে যাক, উচ্চশিক্ষা লাভ করুক, তারা বিয়ে দিয়ে দিতে পারলে নিজেরা দায়মুক্ত হয়ে গেল। দ্বিতীয়ত আরেকটা চিন্তা কাজ করে এখানে, যে যদি আমার মেয়ে বেশি পড়াশোনা করে ফেলে, তাহলে তার জন্য সুযোগ্য পাত্র আমি কোথা থেকে খুঁজে আনবো। সে তখন চাইবে তার
সমকক্ষ একটা পাত্র। আমাদের হয়তো সমাজে আমাদের সেরকম অতখানি উচ্চশিক্ষিত পাত্র আমরা নাও পেতে পারি, এই একটা টেন্ডেন্সিও, এই মেন্টালিটিটাও কাজ করে বাবা মায়েদের। সেজন্য অনেক হ্যাঁ, অনেক মেয়েরা যার জন্যে, হ্যাঁ অনেক মেয়েরা যার জন্যে মানে কলেজের করিডোর পেরোতে পারে না, যায় না। তোমরা খুব লাকি, তোমরা খুব ভাগ্যবান যে তোমরা সেই সুযোগ পাচ্ছ। তো এখানে মানে তোমরা পরবর্তীকালে যখন বাবা মা হবে বা এখনো তোমরা কিন্তু তোমাদের আশেপাশের যে এই যে তুমি পরিবার বললে, পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা তোমার পড়াশোনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছিল, তাদেরকে তোমাদের বোঝাতে হবে যে পড়াশুনো করাটা কোনো ক্ষতিকারক কিছু না। পড়াশুনো করতে পারলে কিন্তু আমার জন্য পুরো পৃথিবীটা খুলে যাবে। আমার জন্য তোমাদের বিয়ের চিন্তা করতে হবে না। আমার 18 বছর হোক, 28 বছর হোক, আমি যদি সুযোগ্যা হই তাহলে আমার জন্য পাত্র নিজের থেকে আসবে এবং তার সাথে আমার বিয়ে করে আমি সুন্দরভাবে সংসার করতে পারবো পরবর্তীকালেও। তো এই ভাবনা চিন্তা, এই সচেতনতাটা আমাদের কিন্তু ঢুকিয়ে দেওয়া দরকার বাবা মায়েদের মধ্যে। এই অসচেতনতার কারণে এই জিনিসগুলো হয় যে মেয়েদের পড়তে দেওয়া হয় না, তাদের কলেজে যেতে দেওয়া হয় না। আরেকটা জিনিস আমার কোশ্চেন ছিল, যেরকম আমি পড়াশোনার পাশাপাশি এখন এনসিসিও করছি, তো এনসিসিতে যখন আমি ভর্তি হয়েছিলাম তখন পাড়া থেকে বলছে মেয়ে হয়ে এনসিসি, আমাদের পাড়ার ছেলেরাই এনসিসি করে না। মানে ওই সারেঙ্গা, হিরাপুর, মানে ওই অনেকগুলো গ্রাম আছে, তো ওখানে কেউ এনসিসি করে না, শুধুমাত্র আমি একা। সেটা ভেরি প্রাউড। তুমি করে দেখিয়ে দিয়েছো, তারা বলেছে করে না, তুমি করে দেখিয়ে দিয়েছো যে মেয়েরা করে, এবং তাদেরকে দেখাবে যে আমাদের আর্মিতে, আর্মড ফোর্সেসে মেয়েরা কিন্তু কাজ করে, মেয়েরা কিন্তু উইমেন সোলজার্স আছে, পাইলটস আছে। তোমরা এই কদিন আগে একটা সিনেমা দেখেছো গুঞ্জন সাক্সেনা বলে, সেখানে তোমরা দেখেছো একজন মহিলা পাইলট। তো আজকের দিনে ছেলে বা মেয়ে এই লিঙ্গ বৈষম্য, এই বৈষম্যটা চলে না আর। আজকে আমি আগেও যেটা বলেছি, একটা মানুষ, একটা ইন্ডিভিজুয়াল, তাকে আমি দেখবো তার স্কিল সেটের যোগ্যতা অনুযায়ী, সে মেয়ে না ছেলে তাতে কিছু যায় আসে না। আরেকটা জিনিস ওরা বলেছিল যে এনসিসি করে না, করলে কিছু লাভ হবে না, বেকার, ওকে সেই তো বিয়ে দিয়ে দিতে হবে, তো বাড়িতে ওই খুন্তি নাড়তে হবে, এরকম একটা ওয়ার্ড বলেছিল। মাকে এসে রিসেন্টলি এক্সাম দিতে গেছি, এনসিসিতে বি এক্সাম, সেকেন্ড ইয়ার আমার এখন, এক্সাম দিতে গেছি ভোরবেলা 4:30টার সময় আমি যাচ্ছি, ওখানেও তখন অন্ধকার, তো বলছি এত অন্ধকারে মেয়েকে পাঠিও না, ক্ষতি হয়ে যেতে পারে, এরকম। সেটাই তো সমাজের মানে বলো যে এনসিসি করলে আমি সবলা হব, অবলার থেকে সবলা হব, সুতরাং রাতের অন্ধকার আমার আর কোনো ক্ষতি করতে পারবে না। তারপর যখন আমার রেজাল্ট বেরিয়েছে কালকে, তো ওখানে এনসিসিতে আমি এ গ্রেড পেয়ে পাস করেছি, তো মা যখন আজকে সকালে গিয়ে বলছে যে রেজাল্ট বেরিয়েছে, আমার মেয়ে পাস করেছে এ গ্রেড পেয়ে, তখন মুখটা বেঁকিয়ে চলে গেল। আমাদের সমাজটা এরকমই আছে, পরের উন্নতি দেখতে পারে না। একদম। এখন দেখো, 2 দিন আগে মক ড্রিল যেটা হয়েছে আমাদের, সেটাও কিন্তু মানে পুরো অপারেশনটা লিড করেছে মেয়েরা। একদম। তো সেখানে আমরা দাঁড়িয়ে এয়ারফোর্সে মেয়েরা কি না করছে, সবকিছুই মেয়েরা পারে, সমস্ত জায়গাতেই মেয়েরা আছে। আর্মড ফোর্সেসে যখন মেয়েরা যাচ্ছে, তাহলে এনসিসি কেন নয়? এনসিসি তো সর্বপ্রথম আমার নিজের আত্মসুরক্ষার জন্যও দরকার। আমার আশেপাশে যদি কোনো সেরকম, ভগবান না করুন, কোনো রকম সেরকম এমার্জেন্সি সিচুয়েশন আসে, তাহলে সেখানে আমি সকলকে সুরক্ষা দিতে পারবো আমার যদি প্রাথমিক জ্ঞানগুলো থাকে। তো এনসিসি করা তো আমার তো মনে হয়, দেখো আমাদের দেশে এটা নেই, গ্রেট ব্রিটেনে এটা কিন্তু এখনো অব্দি এটা ম্যান্ডেটরি যে একটা বয়সের পর প্রত্যেককে কিন্তু আর্মিতে এনরোল করতে হয়, প্রত্যেকটা ছেলেকে। মেয়েদের জন্য এটা হয়তো ভলান্টারি ব্যাপার, এটা ম্যান্ডেটরি নয়, কিন্তু প্রত্যেককে কিন্তু আর্মি এনরোলমেন্ট, সে রাজার ছেলে হলেও তাকেও করতে হয়। কারণ হচ্ছে একটা ডিসিপ্লিন শেখা, সেই নিয়মানুবর্তিতাটা আমরা পরবর্তীকালে নিজেদের জীবনে উপযোগ করতে পারি এবং তার সাথে সাথে শরীরকে সঠিক রাখতে পারি। তো নেক্সট কে আছে প্রশ্ন করবে? ম্যাম, আমি অশোকা পাল। আপনার কাছে আমার প্রশ্ন হলো যে এখনকার দিনে আমরা বেশিরভাগ দেখতে পাই যে বাচ্চা ছেলে মেয়েদের শিক্ষার প্রতি আগ্রহ কমে যাচ্ছে, তো আমরা কিভাবে তাদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে পারবো বা কি করলে তারা আগ্রহের সাথে শিখতে চাইবে? আচ্ছা, আবারও বলি যে এটা অসম্ভব প্রাসঙ্গিক প্রশ্ন, এবং সত্যি আমরা যে চক অ্যান্ড টক মেথড বলি, যে মেথডে পড়ানো হতো, আজ অব্দি পড়ানো হয়ে আসছে, সেটা কিন্তু আজকে অবসলিট, একদম মানে কি বলবো, আউটডেটেড যেটাকে বলা হয়। আজকের দিনে বাচ্চাদের, তোমরা জানো বাচ্চারা কি করতে সবচেয়ে বেশি ভালোবাসে, তারা অ্যাক্টিভিটিস, তাদের মাথা সাংঘাতিক চলে, তাদের মানে ইমাজিনেশন পাওয়ারটা আমাদের থেকে অনেক বেশি, এবং কিউরিওসিটি, তারা সব কিছু হাত দিয়ে দেখতে চায়, ফিল করতে চায়, জানতে চায়।
তো আমরা যদি শুধু বই খুলে পুঁথিগতভাবে না পড়িয়ে বা বোর্ডে লিখে বা খাতায় লিখিয়ে এইভাবে না পড়িয়ে বাচ্চাদের যদি আমরা হাতে কলমে পড়াতে পারি, কেমন ভাবে তোমায় আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। এখন যেরকম মানে দ্য নিউ এজ এডুকেশন যেটাকে বলছে, যেমনি ধরো একটা ছোট্ট নার্সারির বাচ্চা, তাকে আমি একটা রাইম শেখাবো। আমরা তো জানি যে অ্যাকশন করে রাইম তাকে শেখানো যায়, সে করে, হাত পা নেড়ে রাইমস শিখে গেল, মুখস্থ করে বলে দিল, সে তোতা পাখির মতন বললো, এটা একটা প্রসেস চলে আসছে। সেটা না করে তাকে যদি সেই রাইমসের মাধ্যমে লাইফ স্কিলস কিছু শেখানো যায়, যেমন কি, যেমন ধরো এই যে ধরো জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ আ পেল অফ ওয়াটার, ওর হাতে একটা ছোট বালতি দিয়ে দুটো বাচ্চাকে বললো ধরো তোমরা হাত ধরাধরি করে একটা ছোট্ট ঢিপি, মানে তোমার একটা বালির ঢিপি মতন করে দিয়ে বললো যাও, একদম থ্রু অ্যাকশন, থ্রু লাইফ স্কিলস, মানে তোমরা যাও জল ভরে নিয়ে এসো, তার মধ্যে একজন পাপিসলে পড়ে গেল, সে গড়াতে গড়াতে নিচে এসে পড়লো, তারপরে আরো একজন গড়াতে গড়াতে, এটাতে ওরা আনন্দও পায় এবং এটা রিলেট করতে পারে খুব ভালো এবং শিখতেও পারে খুব ভালো। আমরা বলি দিস ইজ হট, দ্যাট ইজ কোল্ড, এবার ওদেরকে ফিল করাও কোনটা ঠান্ডা কোনটা গরম, ওরা হাত দিয়ে ধরে দেখুক, ওরা ফিল করতে পারলে ওরা তাড়াতাড়ি শিখবে। এই যে স্টিমিউলাস গুলো, মানে গ্রস মোটর স্কিল, ফাইন মোটর স্কিল, এই দুটো ফাইন মোটর স্কিলে যাওয়ার আগে কিন্তু গ্রস মোটর স্কিলস ওদের মানে আমাদের ফোকাস করা উচিত, যাতে ওদের ওইটা আরো বেশি ভালো করে ডেভেলপ করে, তবে ফাইন মোটর স্কিলসে আমরা যাব, মানে লেখা আঁকা এইসবের দিকে। এইভাবে আমরা বাচ্চাদের কিন্তু শিক্ষার প্রতি একটা আগ্রহ তৈরি করতে পারি, আগ্রহী করে তুলতে পারি। ম্যাম আমার নাম রূপালী বৈদ্য। তো আমার আপনার কাছে এটাই প্রশ্ন যে এখনকার সমাজে মানে সকল শ্রেণীর মানুষের ন্যূনতম শিক্ষাটুকু না থাকলে তাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের ক্ষেত্রে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন আমি উদাহরণস্বরূপ বলতেই পারি, হসপিটালে ভর্তির সময় বিভিন্ন ফর্ম ফিল আপ করতে হয়, বা ব্যাংকের বিভিন্ন কাজে গেলে ওখানে সবসময় ফর্ম ফিল আপ করতে হয়। তো আমি যখন বেশিরভাগ সময় ব্যাংকে যাই, তো তখন দেখি আমার সমবয়সী কিছু ছেলেমেয়েরাও আছে, তারা নিজেদের ফর্ম ফিল আপটাও করতে পারে না, অনেক মানুষকে ধরে ধরে বলে যে তাদের কাজটুকু করে দিতে। হ্যাঁ, তো আমাদের শিক্ষা ব্যবস্থায় এতটা ঘাটতি কেন, বা কি করলে আমরা সমাজের সকল শ্রেণীর মানুষকে সেইটুকু ন্যূনতম শিক্ষা দিতে পারবো যাতে এই দৈনন্দিন জীবনের কাজগুলোতে তাদের বাধা সৃষ্টি না হয়? ভালো, বেশ ভালো তুমি প্রশ্ন করেছো, এবং সত্যি এটা দেখা যায় যে বয়স্ক বলো বা অল্প বয়সী বলো, তারা ফর্ম ফিল আপ করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আটকে যায়। হ্যাঁ, শিক্ষাক্ষেত্রে শুধু নয়, চাকরি ক্ষেত্রেও তারা সাধারণ একটা তোমার অ্যাপ্লিকেশন লিখতে গেলে তারা আটকে যায়, কোনো ফর্ম ফিল আপ করতে গেলে তারা আটকিয়ে যায়। এখানে আমাদের মানে প্রথম থেকে যদি বলি যে একটু ভিতটা আমাদের আরো মানে শিক্ষার যে ভিতটা, সেটা কিন্তু মানে সরকারি শিক্ষা সংস্থান যেগুলো, সেগুলোতে শিক্ষার ভিতটা কিন্তু আরো পোক্ত করাটা খুব দরকার। যেখানে বাচ্চাদের মানে যে প্রাইমারি এডুকেশন যেটা দেওয়া হয়, সেটা খেলার ছলে হোক, সেটাও কোনো অসুবিধে নেই, কিন্তু সেটা যারা শিখছে তারা যেন একদম পাকাপোক্তভাবে জিনিসগুলোকে শেখে। তার কারণ ভিত নড়বড়ে হলে তার উপরে যে ইমারতটা আমরা দাঁড় করাবো সেটা কখনোই দাঁড়াতে পারে না, সেটা নড়বড়ে হবে এবং পড়ে যাবেই। তো হয়তো তারা গ্র্যাজুয়েশন করেছে বা উচ্চ মাধ্যমিক পাশ করেছে, কিন্তু ফর্ম ফিল আপ করতে গেলে তাদের আটকায়। তার প্রথম কারণ আমাদের স্টেটের কথা যদি আমি বলি, যে ইংরেজি শিক্ষাটা তাদেরকে কিন্তু ঠিক মতন ভাবে দেওয়া হয় না, এবং বেশিরভাগ ক্ষেত্রে ফর্মগুলো কিন্তু ইংলিশে ফিল আপ করতে হয়, যার ফলে তাদের আটকিয়ে যায়, তারা বুঝতেই পারে না যে কি লিখবো, কোন জায়গায় কি ভরতে হবে আমাদের। স্পেশালি আমি দেখেছি স্পাউস, হ্যাঁ, ওরা ভাবে বাচ্চার নাম কি, অ্যাকচুয়ালি হাজবেন্ড ওয়াইফ, হাজবেন্ড যদি ফর্ম ফিল আপ করে তো স্পাউস হবে তার ওয়াইফ। তা আমরা অনেকজন ভাবে যে ওনার হয়তো বাচ্চার নাম জিজ্ঞেস করছে ওখানে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি অনেকজন জিজ্ঞেস করছে যে স্পাউস মানে কি, ম্যারিটাল স্ট্যাটাস বুঝতে পারে না, এইসব জায়গাগুলোতে গিয়ে আটকিয়ে যায়। তো প্রথমত তো সেটা ইংরেজি শিক্ষাটাকে একদম প্রাধান্য দেওয়া উচিত, কারণ আজও অবধি কিন্তু আমরা দেখি যে যে কোনো মানে কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে ফর্ম ফিল আপগুলো আমাদের ইংলিশেই করতে হয়। আমাদের স্টেটের বাইরে, স্টেটের মধ্যে হয়তো অনেক কিছু আছে যেটা বাংলাতে, কিন্তু আউট অফ দ্য স্টেট, যেখানে যদি ধরো কেউ পড়াশোনা করতে গেল বা কোনো চাকরি সূত্রে গেল, সেখানে ইংলিশে ফর্ম ফিল আপ করতে তারা
পারছে না। আচ্ছা, এই কারণে এই যে ইংরেজি যোগ্যতার অভাবের কারণেও একটা কারণ কিন্তু চাকরি না পাওয়া, এমপ্লয়মেন্টের যে ক্ষেত্রে যে বাধা আসে সেটাও কিন্তু তুমি দেখবে যে যারা সরকারি স্কুলে প্রথম থেকে পড়েছে এবং ইংরেজি শিক্ষাটাকে যারা প্রাধান্য দেয়নি তারা কিন্তু চট করে চাকরি পেতে পারে না, তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা চাকরিটা পায় না। তো এক্ষেত্রে আমি বলবো যে সরকারের উচিত যে ইংরেজি শিক্ষাটাকে ম্যান্ডেটরি করা এবং পাশ ফেলের ব্যাপারটা যেটা তুলে দেওয়া হয়েছে সেটা আমি জানি না, একজন শিক্ষিকা হিসেবে এটাকে আমি ঠিক মানতে পারি না যে একটা জায়গায় গিয়ে মান নির্ধারণের একটা উপায় থাকা উচিত যে একটা বাচ্চা সে 10-এর পরে 11-এ উঠতে পারবে কিনা, কারণ শিক্ষিত বেকারের সংখ্যা শুধু বাড়িয়ে তো কোনো লাভ নেই আমাদের দেশে। তো শিক্ষাগত যোগ্যতাটা যেন বাচ্চারা ঠিক মতন পায় এইটা দেখতে হবে। আর আরেকটা যেটা বয়স্কদের ক্ষেত্রে, এই যে সর্বশিক্ষা অভিযানে আমরা বয়স্কদের কথা কিন্তু খুব একটা ভাবি না, অ্যাডাল্ট এডুকেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে বিশেষ করে সন্ধেবেলার পর যখন বাড়ির গৃহিণীরা বলো বা গৃহকর্তারা যখন ফ্রি থাকে তখন তোমাদের মতন ইয়াং জেনারেশন, তোমাদের মতন ছেলে মেয়েরা যদি নিজেদের একটা এই ধরনের কোনো স্কিম বানাও যে একটা গ্রুপ কোনো গ্রামে তাদেরকে গিয়ে আমরা অক্ষর জ্ঞান দেব বা নাম্বার লেসেন্স দেব, তাদেরকে শিখিয়ে দেব যে কিভাবে কি করতে হয়, তাহলে কিন্তু অনেকটা দেশ আমাদের উন্নত হতে পারে। এই সমস্যাগুলো তাহলে কিন্তু আর আসবে না, অন্তত সই করা বা ফর্ম ফিল আপ করাগুলো তাদের কাছে ইজি হয়ে যাবে। সেম আমরা বিদ্যারূপ ফাউন্ডেশন চেষ্টা করছি যে যে ভাটা বস্তির যে সমস্ত ছোট ছোট অসহায় শিশুগুলো আছে তাদেরকে আমরা নিয়ে আসার চেষ্টা করছি এখানে, তাদেরকে পড়াশোনা করানোর চেষ্টা করছি জাস্ট এই জন্যে যাতে ওরা বড় হয় অ্যাটলিস্ট ওর নামটা, অ্যাড্রেসটা, সাইনটা অন্তত করতে পারে, তাকে যেন ওই থাম প্রিন্ট না দিতে হয়। তো এই চেষ্টাগুলো জাস্ট আমরা না, আমরা এনজিওর একটা পার্ট হিসেবে বলে না, তোমরাও করতে পারো। তো এখন তোমরা ইয়াং জেনারেশন আছো, তো তোমরা যদি তোমাদের মধ্যে কর্মোদ্যমটা অনেক বেশি, আমরা তো এখন মানে ধরো বিগত দিনের লোক, আমরা আমাদের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে পারি, কিন্তু কাজ করাটা তোমাদের উপরে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরু দায়িত্ব কিন্তু তোমাদের উপরে, তোমাদের কাঁধে। এখন তোমরাও যদি এরকম কোনো মানে যেটা ম্যাম বললেন যে অ্যাডাল্ট এডুকেশন বাচ্চাদেরও করতে পারো, খালি বড়দের কেন, বড়দের বাচ্চাদের সাথে মিলিয়ে জাস্ট অ্যাটলিস্ট নামটুকু লেখানো, তাদের মা বাবার নাম, তার অ্যাড্রেসটা কি, অ্যাটলিস্ট সাইন করানো। যদি কোনো সময় ঠাকুর না করুক ওই বাচ্চাটা ধরো হারিয়ে গেল, অ্যাটলিস্ট সে নাম তো বলতে পারবে, সে অ্যাটলিস্ট ওর অ্যাড্রেসটা তো বলতে পারবে, যাতে ওকে মানে ঠিকঠাক ওর মা বাবার কাছে পৌঁছে যাওয়ার একটা করা যেতে পারে। তো সেই সমস্ত জিনিসের জন্যই আমরা এসব চেষ্টা করছি। তো সেই রকমই আমাদের মতনই তোমরাও চেষ্টা করতে পারো, চেষ্টার কোনো শেষ নেই, চেষ্টা করলেই লাভ তো আছে, তাই না? নেক্সট কে আছে প্রশ্ন করবে? নমস্কার, আমার নাম সুধাশ্রী বিশ্বাস। আমার এটাই প্রশ্ন যে এই যে দেখা যাচ্ছে হাসপাতাল এবং নার্সিং হোমে যে পর্যাপ্ত পরিমাণে রক্ত থাকার ফলেও মানুষ অসুস্থ হয়ে পড়ছে, তারপরে অনেক মানুষ মারাও যাচ্ছে, তো তাদের ঠিকমতো পরিষেবা দেওয়া হচ্ছে না কেন? মানে তুমি বলার চেষ্টা করছো যে রক্ত থাকলেও তাদের দেওয়া হচ্ছে না। আচ্ছা, যাদের রক্তের প্রয়োজন আছে তাদেরকে রক্ত দেওয়া হচ্ছে না। এখানেও আমাদের দেশের মানে স্বাস্থ্য ক্ষেত্রটাও সত্যি মানে বলতে খারাপ লাগে, নানান রকম প্রকল্প আসা সত্ত্বেও কিন্তু এখনো অবধি সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছে। সরকারি হাসপাতালগুলোতেও সমস্ত কিছু থাকার কথা, সব পরিকাঠামো চেঞ্জ হয়েছে, তা সত্ত্বেও কিন্তু সুচিকিৎসা পাওয়া যায় না অনেক ক্ষেত্রে। আর বেসরকারি হাসপাতালগুলো তো মানে বসে আছে কিভাবে তাদের নিজেদের বড়লোক করবে, মানুষের পকেট কেটে। এবারে দুটো জিনিস হয়, একটা হচ্ছে যে ব্লাড ব্যাংকে ব্লাড পর্যাপ্ত পরিমাণে যখন থাকে না, তার একটা কারণ হচ্ছে মানুষের মধ্যে একটা ভীতি বা একটা মানে কি বলবো সচেতনতার অভাব যে রক্ত আমাদের দান করতে হবে। আমরা বলে থাকি রক্তদান মহাদান, রক্তদান শিবির হয়, কিন্তু সেই সমস্ত শিবিরে কটা মানুষ রক্তদান করতে যায়? যারা রক্তদান করে তারা কিন্তু জীবন দান করে,
এবার প্রত্যেকটা মানুষেরই কিন্তু রক্তদান করা উচিত, কারণ আমাদের বলা হয় যে ব্লাড যখন মানে ওল্ড ব্লাড বেরিয়ে গেলে যে নতুন ব্লাড যেটা তৈরি হয় সেটাতে কিন্তু আরো বেশি শরীরের ভাইটালিটি বাড়ে। তো অনেকের একটা ধারণা যে রক্ত দিয়ে দিলে আমি দুর্বল হয়ে যাব, আমার শরীর থেকে অতটা 1 লিটার রক্ত বেরিয়ে যাবে, সুতরাং রক্তদান শিবিরে যাব না। এই সচেতনতাটার অভাবের জন্য কিন্তু রক্তদান মানুষ করতে চায় না, যার ফলে রক্তের অভাব। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এই রক্ত কিন্তু বিক্রিও করা হয়, কেনাও হয়। অনেক মানুষ আছে যারা হাসপাতালে যায় রক্ত বিক্রি করতে, তারা হয়তো অসুস্থ, তাদের রক্ত নেওয়া উচিত নয়, অথচ ব্লাড ব্যাংকে এরকম ঘটনা ঘটেছে আগে, তারা রক্ত নিয়েছে এবং পরবর্তীকালে যাদের সেই রক্ত দেওয়া হয়েছে তারা অসুস্থ হয়ে পড়েছে। তো এখন যেটা হয় সেটা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে কিন্তু অনেক জবাবদিহি করতে হয়। ধরো একটা পেশেন্টের যদি 3 থেকে 4 বোতলের বেশি রক্ত লাগে, ব্লাড ব্যাংক কিন্তু তাকে দেবে তখনই যখন সে তার পরিপূরক পাবে। তাকে কিছু ডোনার নিয়ে আসতে হবে যারা ওর হয়ে যে কোনো গ্রুপের ব্লাড যদি দেয়, ধরো ও পজিটিভ ব্লাড রুগীটার লাগবে, কিন্তু সে ডোনার এনেছে এ পজিটিভ বা বি নেগেটিভ বা যাই হোক, তারা যদি 3 বোতল রক্ত ব্লাড ব্যাংককে দেয় সাপ্লাই, তবে কিন্তু ব্লাড ব্যাংক তারপরে 3 বোতল রক্ত ছাড়বে। না হলে কিন্তু ব্লাড ব্যাংকের যে কর্তৃপক্ষ তাদেরকেও জবাবদিহি করতে হয় সরকারের কাছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একেবারে যে পায় না এটা ভুল। আবার এমনও দেখা যায় যে হ্যাঁ, অনেক ক্ষেত্রে সত্যি স্কেয়ারসিটি থাকে, রক্ত থাকে না, হয়তো আমরা ভাবছি রক্ত আছে কিন্তু রক্ত নেই ব্লাড ব্যাংকের কাছে, সেই কারণে দিতে পারছে না। আর এই পরিস্থিতির যারা শিকার হয় তাদের সত্যি দুর্ভাগ্যজনক ব্যাপার। আমি বলবো না যে তুমি ভুল কথা বলছো, হয়তো কিছু ক্ষেত্রে মানে কিছু পার্সেন্টেজের ক্ষেত্রে কথাটা ঠিক, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটা বেসরকারি সংস্থাগুলোতেই বেশি হয়। সরকারি হাসপাতালে কিন্তু এই ধরনের মানে নেগলিজেন্স আমরা চট করে দেখি না, কারণ সরকারি হাসপাতালে যথেষ্ট পরিমাণে ব্লাড থাকে সংরক্ষিত এবং দেওয়াও হয় মানুষজনকে। আমার বাবার ক্ষেত্রেই হয়েছে, যখন আমার বাবা অ্যাডমিট ছিলেন, তো তখন এ পজিটিভ ব্লাড দেওয়ার কথা, তো সেখানে প্রাইভেট হসপিটাল, আমি হসপিটালের নামটা নেব না, তো সেখানে যতক্ষণ না আমরা গিয়ে 4-5 জন মিলে গিয়ে রক্ত দিয়েছি, রিফিল করিয়েছি, ততক্ষণ আমার বাবাকে রক্ত দেয়নি। তো সেরকম আমরা সরকারি হসপিটালে আমি জানি না কতটা হয়, কিন্তু প্রাইভেট হসপিটালে এটা একটা ব্যবসা, বিশাল বড় ব্যবসা। কারণ কি ওরা একদিনের হয়তো চার্জ করে 2 লাখ টাকা 3 লাখ টাকা, যেখানে হয়তো ওরা সামান্য কিছু মানে কিছুই হয়তো চিকিৎসা করে না। খুবই দুর্ভাগ্যজনক এটা, মানে শিক্ষা স্বাস্থ্য এই দুটোকেই আমরা ব্যবসায় পরিণত করেছি আজকে। বিশেষ করে বেসরকারি সংস্থাগুলো মানে দুটোকেই যেন বিক্রি করে তাদের পকেট ভর্তি করছে। তো এটা আমাদের দেশের মানুষের দুর্ভাগ্যের ব্যাপার এটা। তো এই ক্ষেত্রে আমি বলবো যে সরকার যদি একটু আরো সচেতন হয়, কিছু নিয়ম কিছু ল তৈরি করা যায় এসব ক্ষেত্রে, তাহলে প্রাইভেট হসপিটালের ক্ষেত্রে এগুলো একদম হওয়া উচিত। পার্টিকুলারলি কিছু লজ যদি আমরা নিয়ে আসতে পারি যাতে এই জিনিসগুলো ফেস করতে না হয় সাধারণ মানুষকে, তাহলে আমার মনে হয় মানুষরা থাকে যারা ডোনার হয়তো জোগাড় করতে পারলো না, তখন পেশেন্ট এমনি পড়ে থাকে জাস্ট 2 বোতল রক্তর জন্য, তা সে হয়তো তার সে মারা যায় বা সেরকমই পড়ে থাকে। সত্যি কথাই তাই, শুধু রক্ত কেন, অক্সিজেনের ক্ষেত্রেও এই জিনিসটা হয়। একদম থাকা সত্ত্বেও হয়তো দেওয়া হচ্ছে না, কিছুটা স্টোরে ওদের বলে দেওয়া হয়েছে যে এতটা যেন স্টোরে থাকে, এর বেশি যেন না খরচ হয়। তো যেহেতু জবাবদিহি করতে হবে, তাই তারা যারা মুমূর্ষু পেশেন্ট তাদেরকেও হয়তো দিচ্ছে না। এই জায়গাগুলো বড্ড অমানবিক এবং নির্মম মনে হয় আমাদের। তো এই সমস্ত জায়গাতে আমরা সাধারণ মানুষ হিসেবে খুব একটা কিছু করতে পারি না, হয়তো কিছু মানে ডেমনস্ট্রেশন করা ছাড়া আর কিছু আমাদের উপায় থাকে না, আর সরকারের কাছে আবেদন জানানো ছাড়া। এই সমস্ত ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ বিশেষভাবে দরকার, ভীষণভাবে দরকার। তো আশা করছি সুধাশ্রী নিজের প্রশ্নের উত্তর পেয়ে গেছো। নেক্সট কে আছে প্রশ্ন করবে? নমস্কার ম্যাম, আমি সুমিতা হেমব্রম। আমি শিশুদের ব্যাপারে কিছু বলছিলাম যে ওরা তো ওদের তো এখন মানে এখনকার দিনে পড়াশোনাটা খুব জরুরি, তো ওরা এখন নানা দোকানে কাজ করে বেড়াচ্ছে। তো কেন কাজ করে বেড়াচ্ছে, তাদের শ্রমিকদের এটাই শিশু শ্রমিকদের আর কি হার কিভাবে মানাবো, এটাই।
আচ্ছা, তুমি প্রশ্নটা হচ্ছে যে শিশু শ্রমিকের হার কি করে কমানো যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, শিশু শ্রমিকের হার আমাদের দেশে বৃদ্ধি পেয়েছে বা কেন কমছে না, হ্রাস পাচ্ছে না, এটাই তোমার প্রশ্নের মূল উদ্দেশ্য। এবার শিশু শ্রমিক কারা হয়? ধরো একটা দরিদ্র পরিবারের অনেকগুলো বাচ্চা যাদের মানে ঠিক মতন খাওয়ানো পড়ানোর যোগ্যতা তাদের বাবা মায়ের নেই, তারা কি করে দেখা যায়, তারা বেশিরভাগ ক্ষেত্রে সেই সমস্ত বাচ্চাদেরকে কোনো না কোনো জায়গাতে কাজে লাগিয়ে দেয়। সে মানে কোনো চায়ের দোকানেই হোক বা কারোর বাড়িতেই হোক, মানে ছোটোখাটো কাজের জন্য তাদেরকে লাগিয়ে দেওয়া হয়। আর এই যে তোমরা বলবে তাহলে শিশুর সংখ্যা বেশি কেন পরিবারে, বাবা মায়েদের একটা ধারণা আছে, মানে গরিব ঘরে, যে আমার যদি 10টা ছেলে মেয়ে হয় তাহলে 10 জনে কাজ করলে আমার সংসারে একটা সুরাহা হবে। কিন্তু তারা এটা ভুলে যায় যে 10 জন যেমন কাজ করবে, 10টা মুখেরও আমার মানে খাদ্য যোগান দিতে হবে, খুন নিবৃত্তি করতে হবে। তো সেই ক্ষেত্রে তখন কি হয়, মানে তাদেরকে কাজে লাগানো হয় এবং লেখাপড়ার থেকে কাজটা তখন প্রাধান্য পেয়ে যায়। তো এই শিশু শ্রমিকদেরকে যদি আমাদের মূল স্রোতে ফেরাতে হয়, তাহলে আমাদের প্রথম তো বাবা মায়ের দৃষ্টিভঙ্গি পাল্টানো দরকার। দ্বিতীয়ত তাদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করা, যে সময়টা তারা কাজ করছে সেই সময়টা কাজে না পাঠিয়ে তাদেরকে স্কুলে পাঠিয়ে দিলে তারা অন্তত সেই জায়গাটায় ইনভলভ থাকলে তাহলে আর শিশু শ্রমিকের কাজ তারা করতে পারবে না। দ্বিতীয়ত বাবা মায়েদের মানে বোঝানো যে আজকের দিনে মানে দুটোর বেশি সন্তান কারোরই হওয়া উচিত নয়, কারণ হচ্ছে প্রত্যেককেই মানুষ করে একটা মানে সুস্থ স্বাভাবিক স্বনির্ভরতার জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু বাবা মায়ের উপরে। সেই গুরুদায়িত্ব তাদের পালন করতে হবে। এই বাচ্চাদেরকে কাজে লাগিয়ে তাদের থ্রু দিয়ে কোনো রকম সোর্স অফ ইনকাম বার করা, এটা কিন্তু কোনো বাবা মায়ের জন্য কখনোই এটা মানে একটা উদ্দেশ্য হওয়া উচিত না। সো প্রাইমারিলি বাবা মাকে একটু এটা বোঝাতে হবে আর বাচ্চাদেরকে এডুকেশনের মধ্যে দিয়ে মূল স্রোতে ফেরানো। এইভাবে কিন্তু আমরা শিশু শ্রমিকের হারটা কমাতে পারি। আর যারা এদেরকে এমপ্লয় করছে তারা হয়তো কম পয়সায় পাচ্ছে শ্রমটা, তাদেরকে বোঝানো যে শিশুদের স্থান কিন্তু শ্রমের জায়গায় নয়, তাদের স্থান বিদ্যালয়ে। তাদেরকে এই সময় তাদের মানে তারা ভবিষ্যৎ নাগরিক, আমরা তাদের তৈরি করার দিকে, দেশ গড়ার জন্য তাদের তৈরি করার দিকে মন দিলে বেশি ভালো হয়। আমরা এইভাবে কমাতে পারি। ইটভাটায় তখন আমরা বহু শিশুদের দেখতে পারি, মানে সেই 4 বছর থেকে হয়তো 3 বছর থেকেই আমরা দেখছি যে কারোর বাসন মাজছে, কেউ ইট বইছে, সে হয়তো ইটটা ঠিকঠাক করে বইতেও পারছে না, মানে 2টো টাকার জন্যে সে ইট বইছে। বা মানে অনেক জায়গায় জায়গায় একটা বাচ্চা আছে এখানে পড়তে আসে, সে এখন দোকানে 500 টাকার জন্য কাজ করছে। তো মাসে 500 টাকা আজকালকার দিনে কি হয়? কিছুই না। কিন্তু এদের বাবা মাদের কথা একটু বলি, মানে এরা হয়তো মানে নিজে কটা সন্তান সেটা পর্যন্ত জানে না, এমন অবস্থা আমাদের সমাজে যে ওরা হয়তো সন্তান করছে কিন্তু ওদের নাম পর্যন্ত জানে না, ওদের বয়স পর্যন্ত জানে না, কিছুই জানে না। ওরা জাস্ট বেঁচে আছে, ওরকম করে জাস্ট থাকার দরকার আছে। এই সমস্ত জিনিসগুলো দেখেও খুব খারাপ লাগে যখন আমরা ভাটায় ভাটায় যাই। সেই শিশুগুলোকে কিছু না দিয়েও আমরা আসতে পারি না। অনেক শিশু আছে যাদের মুখগুলো দেখে সত্যি মায়া লাগে, সত্যি মায়া লাগে যে ওরা জাস্ট 500 টাকার জন্যে দোকানে দোকানে কাজ করছে। সেই ছেলেটা আমি শুনেছি সকাল 7টার সময় যায়, 12টায় না 1টা ফেরে, তারপর আবার যায় বিকেলে আবার যায়, সে রাত 9টা-10টায় বাড়ি ফেরে। জাস্ট ছোট্ট, সে কত বা বয়স হবে, তার 10 বছর বয়স হবে, মানে এই বয়সে মানে সে কাজ করছে জাস্ট মাত্র 500 টাকার জন্য। বেশি হাইফাই স্যালারি না কিন্তু ওর। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক এই ব্যাপারটা। সত্যি আমাদের মানে প্রত্যেককে সজাগ সচেতন হতে হবে এবং যারা এমপ্লয় করছে এই সমস্ত চাইল্ড লেবারদেরকে, তাদেরকে বিশেষ করে সতর্কীকরণ করা যে এটা কিন্তু আইনত অপরাধ। একটা বাচ্চাকে, একটা শিশুকে শ্রমের মধ্যে নেওয়াটা আইনত অপরাধ। তাদের যদি কোনো দণ্ডের ভয় দেখানো হয় যে তোমরা স্ট্যাটিউটরি কোনো ল আছে যে এটা যদি তোমরা করো তোমাদের এই শাস্তি হতে পারে, তো তাহলে আমার মনে হয় শিশু শ্রমিকের হার কিছুটা হলেও কমানো যেতে পারে। ঠিক।
তো নেক্সট কে প্রশ্ন করবে? আমার নাম সৌতন গুড়ে। আমার প্রশ্নটা হচ্ছে যে সমাজে প্রায়শই মানুষ বলে থাকে এটা পুরুষতান্ত্রিক সরকার না সমাজ, কিন্তু আমি এটা মনে করি না। আমি মনে করি যে নারী পুরুষ উভয়ই আমাদের সমাজে ইম্পর্টেন্ট। একদম। কিন্তু বিবাহের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বরপক্ষ কনে পক্ষের থেকে পণ নিচ্ছে, কিন্তু এটা উল্টোটা কেন হবে না? কেন কনে পক্ষ বরপক্ষের থেকে কেন পণটা নেবে না? যদি তারা পণটা নিক, উভয় পক্ষ থেকে নিক। আমার প্রশ্নটা এটাই, কেন শুধুমাত্র কনে পক্ষই কেন দেবে শুধুমাত্র পণটা? ভেরি গুড পয়েন্ট। এবং এটা একটা আমাদের দেশের একটা, আমি বলবো যে খুব একটা বার্নিং প্রবলেম। এখনো অবধি আমরা এতটা এগিয়ে এসেছি, এত সিভিলাইজড হয়েছি, এত প্রোগ্রেস করেছি সব দিক দিয়ে, অথচ কিছু কিছু ক্ষেত্রে মানে ছেলেরাও এমন দেখা যায় যে বাবা মায়ের কথা শুনে পণ নিতে বাধ্য, ছেলের মতন পণ নিয়ে বিয়ে করছে। আচ্ছা, এই পণ প্রথাটা এলো কেন এবং কেনই বা মেয়েদেরকে পণটা দিতে হয়? দুটো কারণ। একটা হচ্ছে মেয়ের বাবারা, এই যে বলেছিলাম একটু আগে, দায়, কন্যা দায়, এবারে দায়মুক্ত হওয়ার জন্যে একটা সুযোগ্য পাত্র পেয়ে তাকে যথাযথভাবে ধন সামগ্রী তাকে দান করে তবে মেয়েটাকে সে তার হাতে তুলে দিচ্ছে। পরবর্তীকালে দেখা গেল যে সেই ছেলেটি কিন্তু তার মেয়েটাকে ভালো করে দেখাশোনাও করলো না, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা জানি যে এইভাবে মানে মেয়েদের অত্যাচার করে মারাও যায়, মানে মেরেও ফেলা হয়। তো এই পণ প্রথাটা কিন্তু আমাদের একটা বিশাল বড় মানে একটা সোশ্যাল ইভিল বলা যেতে পারে, এবং এটা খুবই মানে নানানভাবে সরকার চেষ্টা করেছে অ্যাবলিশ করার, পুরোপুরি করা যায়নি। আচ্ছা, এই পণ ব্যাপারটা বেসিক্যালি আমরা যদি একটুখানি ভাবি, পণ কথাটা ডাউরি কথাটার মানে এসেছে ডাওয়ার থেকে। ডাওয়ার মানে হচ্ছে আমার ধন সম্পত্তি। একটা মেয়ের বাবা যেটা দিচ্ছে সেটা কিন্তু সে ছেলেটিকে দিচ্ছে না, সেই মেয়েটির ভবিষ্যৎ সুরক্ষা করার জন্যে টাকা পয়সা এবং অলংকারাদি সমস্ত কিছু দিয়ে সে চাইছে যে আমার মেয়ের ভবিষ্যৎটা সুরক্ষিত থাক। কিন্তু এর মানে লাভটা কারা নিচ্ছে? তারা মানে বরপক্ষ। তারা ভাবছে যে আমরা এই টাকাটা আমাদেরকে দেওয়া হচ্ছে আমাদের সুযোগ সুবিধার জন্য। তো এই জায়গাটাতে কিন্তু একটা মানে ভুল বোঝার একটা ব্যাপার থেকে যায়, এবং এটাকে অনেক সময় আমরা বলে থাকি যে মেয়ের বাবা মারা আর কি টাকা দিয়ে ছেলে কিনছে, জামাই কিনছে, এটাও একটা ব্যাপার। সেই দিক থেকে যদি ভাবে তাহলে ছেলেদের বিচার করা উচিত, ভাবা উচিত যে তারা নিজেদেরকে কতটা নিচে নামাচ্ছে। মানে তারা কি সত্যি মানে পণ তো দিচ্ছে মেয়ের বাবা, কিন্তু পণ্য কে হচ্ছে? অ্যাকচুয়ালি ছেলেটা কিন্তু পণ্য হচ্ছে। সে টাকাটা নিয়ে তবে মেয়েটাকে বিয়ে করছে, তার মানে সে বিক্রি হয়ে যাচ্ছে মেয়ের বাবার হাতে। তো উচিত না, এই জায়গাটা কিন্তু প্রত্যেকটা ছেলে, তোমরা বড় হচ্ছে, তোমাদের ভাবা উচিত যে তোমরা যখন বিয়ে করবে তোমাদের উপযুক্ত যে মেয়েটিকেই বিয়ে করো না কেন, সে তোমার সমকক্ষ হবে, সমগোত্র হবে, সব দিক দিয়ে যে সবটাই যে তোমাদের মিলবে তা কিন্তু না। কিন্তু তার মানে এই না যে তার বাবাকে প্রেশারাইজ করে তার থেকে টাকা পয়সা নিতে হবে। এটাতে এই ক্ষেত্রে কিন্তু ছেলেদের রুখে দাঁড়াতে হবে এই পণ প্রথাকে মানে অ্যাবলিশ করার জন্য। আমি তো বলবো যে অনেক ছেলেদের এটা মাথায় ধারণা থাকে যে আমি এখন কিছু করি না, শ্বশুরমশাই তো আছে, কিছু একটা ভালোভাবে একটা করে দেবে, আমাকে একটা সেটেল করে দেওয়ার ব্যবস্থা করবে। কিন্তু আমি বলবো বিয়ের পর তোমরা নিজের পায়ে দাঁড়িয়ে নিজে কতটা করতে পারছো সেটা ম্যাটার করে। সেটা খুব বড় একটা ব্যাপার যে তোমরা এই যে কোনো ডাউরি না নিয়ে তোমরা মেয়েদের কতটা দেখতে পাচ্ছ, কতটা তার জন্য কি করতে পারছো সেটা ম্যাটার করে। এটা আমি বলবো এটা করা উচিত, যে সবসময় শ্বশুরমশাইয়ের উপর আমি নির্ভর থাকবো তা হওয়াটা উচিত না। শ্বশুরমশাই কি একটা ফোন কিনে দেবে, শ্বশুরমশাই কিনে দেবে, একটা কিছু গাড়ি কিনে দেবে, শ্বশুরমশাই কিনে দেবে, এটা হওয়াটা উচিত না। এটা একদমই বাজে। সেটা ম্যাম বললেন যে তোমরা বিক্রি হয়ে যাচ্ছ, এটা ছেলেরা বিক্রি হয়ে যায়, তো সেটাই, তো এটা হওয়া উচিত না। তো নেক্সট কে আছে? নমস্কার, আমি সুপর্ণা ঘোষ। আপনার কাছে আমার প্রশ্ন হলো, বর্তমানে সার্বজনীন শিক্ষার হার দিন দিন হ্রাস পাচ্ছে। বেশ কিছু জায়গায় দেখা যায় যে প্রাথমিক শিক্ষা ন্যূনতম দরিদ্র মানুষরা পায় না।
বেশ কিছু এনজিও আছে, বিদ্যারূপ ফাউন্ডেশনের মতো বেশ কিছু সংস্থা আছে, সেই সকল শিশুদের কাছে শিক্ষার হাত বাড়িয়ে দেয়। তো আপনার কাছে মূল প্রশ্ন হলো আমরা আরো কি কি করলে, আরো কিভাবে উন্নত করলে সেই সকল শিশুদের কাছে শিক্ষা পৌঁছাতে পারবো? গুড কোয়েশ্চেন। তোমরা জানো যে বিদ্যারূপ ফাউন্ডেশন মানে ভালোবাসার টানে এই শিশুদের দিকে এগিয়ে যায়। এই বিদ্যারূপ ফাউন্ডেশনের যে উত্তরণ বলে যে একটি ছোট্ট সংস্থা আছে, প্রতিষ্ঠান আছে, তারা শিশুদের লেখাপড়া শেখানোর ব্যবস্থা করে, মানে তাদের ন্যূনতম শিক্ষাটা দেওয়ার ব্যবস্থা করা, যেখানে তাদের কোনো সুযোগ নেই। যে সমস্ত বাচ্চারা ইটভাটায় কাজ করে তাদের সেই সুযোগটা পায় না, তারা সরকারি সুযোগটা, সেখানে বিদ্যারূপ ফাউন্ডেশন তাদের হাত ধরেছে এবং তাদের হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা। এইরকম ভাবে বিদ্যারূপ ফাউন্ডেশনের মতন যদি আরো প্রচুর এনজিও এগিয়ে আসে, আমার মনে হয় তাহলে আমাদের দেশে এই যে তুমি এক্ষুনি বললে যে ন্যূনতম শিক্ষাটাও অপ্রাপ্ত থেকে যায়, তাহলে আর সেটা থাকবে না। এবং শুধু শিক্ষা মানে পুঁথিগত শিক্ষা না, ভোকেশনাল ট্রেনিং। এই যে বিদ্যারূপ ফাউন্ডেশনের আরেকটা ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা শিশুর মধ্যে কিন্তু একটা প্রতিভা লুকিয়ে থাকে। কেউ গান গাইতে পারে, কেউ আঁকতে পারে, কেউ কবিতা আবৃত্তি করতে পারে, কারোর বা হাতের লেখা খুব সুন্দর, কারোর বা বাচন শক্তি খুব ভালো। এই যে মানে কেউ বাচিক শিল্পী হতে পারে, কেউ আবৃত্তিকার হতে পারে, কেউ আর্টিস্ট হতে পারে, কেউ মৃত্তিকার হতে পারে। এই সমস্ত ভোকেশনাল ট্রেনিংগুলোও কিন্তু বিদ্যারূপ ফাউন্ডেশনের আন্ডারে আসে। এটা দেওয়ার একটা পরিকল্পনা বিদ্যারূপ ফাউন্ডেশনের আছে এবং এটা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে এই সমস্ত শিশুগুলো যারা মানে ডিপ্রাইভড চিলড্রেন যারা সোসাইটি, তারা একটা সুন্দর ভবিষ্যৎ পায়। তারা ওই প্রান্তিক শিশু হিসেবে না থেকে, মার্জিনালাইজড কমিউনিটিতে না থেকে তারা যাতে সমাজের একদম মূল স্রোতে আসে এবং সবার সাথে তারা একভাবে সমানভাবে পথ চলতে পারে, সেই পরিকল্পনা নিয়ে কিন্তু বিদ্যারূপ ফাউন্ডেশন এগিয়ে চলেছে। আমি নীলাঞ্জনাকেও বলবো একটু এই ব্যাপারে আমাদের আরেকটু আলোকপাত করতে, এই ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, একদম। আমরা বিদ্যারূপ ফাউন্ডেশন চেষ্টা করছি, এখন আমাদের নতুন উদ্যোগ যেটা আছে যে আমরা অনেক জায়গায় দেখতে পারি যে কালচারাল জিনিসটা, কালচারাল সোসাইটি আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে আমরা ছোটবেলায় যেমনি গান শিখতাম, নাচ শিখতাম, কবিতা শিখতাম, ড্রয়িং শিখতাম, সেখানে সেই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে ফেড অ্যাওয়ে হয়ে যাচ্ছে, সেগুলো দেখাই যায় না। আচ্ছা, কতজন শেখে বলো তো? তোমরা নিশ্চয়ই জানো এখন কার কাছে টাইম আছে এইসব শেখার। এবং কি সবাই হয়তো জিমন্যাস্টিক্স শিখছে কিন্তু ড্রয়িং শিখছে না, কেউ হয়তো ওই কি বলে সুইমিং শিখছে কিন্তু অথচ নাচ শিখছে না। এই সমস্ত কালচারাল জগৎটাই নষ্ট হয়ে যাচ্ছে। সেই কালচারাল জগৎটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি। যেহেতু আমরা বাঙালিদের নিয়ে কাজ করতে পছন্দ করি, বাংলাকে মানে একটা অ্যাজ আ হোল আমরা নিয়ে কাজ করতে পছন্দ করি, সেই জন্যেই আমরা চেষ্টা করছি যে বাচ্চাদের মধ্যে যে প্রতিভাবান এত বাচ্চারা আছে তাদেরকে আমরা নেব, আর ওদেরই ফিউচারে যাতে ওরা একটা সেটেলমেন্টের ব্যবস্থা করে দেবো, ওদের একটা সেটেলমেন্টের ব্যবস্থা করব। কারণ কি অনেক বাচ্চারা আছে যারা হয়তো তাদের মধ্যে প্রতিভা আছে কিন্তু সে সুযোগটা হয়তো পাচ্ছে না, সেই ঠিক জায়গাটা হয়তো দিতে পারছে না, জায়গা জানে না কোথায় গিয়ে আমরা এই জিনিসটা পেতে পারি। তো সেই সমস্ত ব্যবস্থা আমরা বিদ্যারূপ পরিবার করে দেব। তো তোমাদের মধ্যেও যদি এরকম জানাশোনা থাকে, কোনো বাচ্চা শিখতে চায় কিন্তু অথচ ওদের সেই সুযোগটা নেই, আমাদের দরজা অলওয়েজ খোলা আছে ওদের জন্যে। আমরা শেখাতে চাই, আমরা আসতে বলছি বাচ্চাদের, আমরা আসতে বলছি ওইসব মানুষদের যারা শিখতে চায় একদম জেনুইনলি। এখানে কিন্তু কোনো খেলার জন্যে বা হ্যাঁ জাতি পাতি কিছু না, জাতি ধর্ম কিছুই না। আমরা এখানে কিন্তু কোনো খেলার জন্য না, আমরা সত্যি চাই যে ওরা সিরিয়াসলি শিখুক জিনিসটা। যাতে এরকম এই যে আমরা বলছি না, ম্যাম একটু আগে বললো, তোমরাও প্রশ্নটা করলে যে এখন আমাদের কাজকর্মের মানে যে সোসাইটি মানে কাজের দিক দিয়ে আমরা অনেক জায়গায় দেখতে পারি কাজ নেই, কোনো ঠিকঠাক আয় করার সুযোগ পাচ্ছে না লোকে। তো কেউ যদি কোনো বাচ্চা যদি সে নাচটা ঠিক করে করে, ড্রয়িংটা ঠিক করে করে, সিঙ্গিংটা ঠিক করে করে, তো ফিউচারে হয়তো তার একটা সেটেলমেন্টের জায়গা হবে যে ঠিক আছে আমি কিছু না করলেও আমি অ্যাটলিস্ট দুটো বাচ্চাকে এসে যদি ড্রয়িং শেখে আমার কাছে, তাও আমি 2 টাকা পাবো। তো কিছু একটা ব্যবস্থা
পেট চালানোর ব্যবস্থা সে করতে পারে। তো সেটাই আমাদের প্রচেষ্টা। আর আমরা আশা করছি যে এই সমস্ত স্টুডেন্টরা আমাদের সাথে আছে, পাশে আছে, ওরাই আমাদের ভবিষ্যৎ, ওরাই আমাদের দেশের ভবিষ্যৎ। এবং আমার মনে হয় আমরা যথাযোগ্য হাতে তুলে দিচ্ছি আমাদের দেশের মানে দায়ভার। ওরা নিশ্চয়ই এগিয়ে নিয়ে যাবে আমাদের দেশকে উন্নতির দিকে, কারণ ওদের মননে কিন্তু ভারতবর্ষ বেঁচে থাকবে। ওদের মনে, ওদের চিন্তা ভাবনায় এবং ওদের দূরদর্শিতায় ভারতবর্ষ উন্নত হবে। একদম। তো আমরা আমাদের পডকাস্ট এখানেই শেষ করছি। আবার বলছি যে আমাদের বিদ্যারূপ পরিবার সকলের জন্য কাজ করতে পছন্দ করে, মানে দুস্থ অসহায় মানুষদের জন্য কাজ করতে পছন্দ করে। আর আমি যেটা এক্ষুনি বললাম, আমাদের নতুন উদ্যোগে আপনারাও পাশে থাকুন, আর যে যেরকম পারবেন একটু আমাদের সাপোর্ট করবেন। আর অবশ্যই আমাদের যে ভিডিওস আছে, যে ইউটিউব চ্যানেলটা আছে, যদি সাবস্ক্রাইব করে না গিয়ে থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। বেল আইকনটা টিপবেন, তাতে আপনাদের কাছে নোটিফিকেশনটা আসতে থাকবে অলওয়েজ। আপনারা বিজি থাকলেও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমাদের ভিডিওসগুলোকে খুব খুব শেয়ার করো। আমি শেয়ার করতে এই জন্য বলছি না যে আমরা ভিউজ পাবো, আমরা পাবো, তার জন্য না, কিন্তু আমরা চাইছি যে জিনিসটা আরো ছড়াতে 10 জনের মধ্যে, যাতে ওরাও আমাদের কাজ দেখে ওরা আমাদের পাশে আসুক, পাশে আপনারা এসে দাঁড়াতে পারেন, অনুপ্রাণিত হোক আরো বেশি, আরো তো সেটাই আমাদের একমাত্র চেষ্টা। আর আমরা চাইবো ভোরে ভোরে কমেন্ট করুন, যাতে আপনাদের ফিডব্যাকগুলো আমাদের কাছে এসে পৌঁছক। তো ধন্যবাদ। ভালোবাসার টানে মানুষের পাশে, বিদ্যারূপ ফাউন্ডেশন।